ভয়ঙ্কর এক জেল, তার সাথে বন্দী কুখ্যাত কিছু অপরাধী। আর সেই সকল অপরাধীদের উপর নির্মমভাবে অত্যাচার করার জন্য সবসময় রেডি থাকতো কিছু অফিসাররা। দুর্ভাগ্যবশত একজন নিরপরাধী ব্যক্তি মিথ্যা মামলায় ফেসে জেলখানায় বন্দী হয়। এখন তাকে এ জেলখানার নির্মম অত্যাচারগুলোকে সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সাথে জেল থেকে পালানোর জন্য তাকে একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। জাহান্নামের এই জেল থেকে লোকটি পালানোর জন্য কি এমন মাস্টার প্ল্যান করবে, কিভাবে সে জেল থেকে পালাবে, সবকিছু থাকবে আজকের এই মুভিতে। মুভি শুরুতে দেখা যায় সময়টা ছিল 1976 সালের কোনো একদিন। স্পেনের একটি জেলখানায় নতুন কিছু কয়েদিদেরকে আনা হয়েছে। পৃথিবীর যারা ভয়ঙ্কর ডাকাত এবং খুনি তাদেরকে বিশাল সিকিউরিটি দিয়ে এই জেলটি তৈরি করা হয়েছে। সেখানে অসংখ্য কয়েদিদের ভিড়ে ম্যানুয়াল নামের একটি ছেলেকে দেখা যায়। ম্যানুয়ালের পোশাক দেখে শিক্ষিত ও বেশ ভদ্রসভ্য মনে হয়। তাহলে সে জেলে কেন, এই ঘটনা আমরা আরো পরে জানতে পারবো। এরপর দেখা যায় ম্যানুয়াল জেলের ভেতরে বসে আছে। পাশে একটি 16 থেকে 17 বছরের ছেলেকে কাঁদতে দেখে ম্যানুয়াল এগিয়ে যায় এবং তাকে একটি সিগারেট দিয়ে তার নাম জানতে চায়। তখন জেলের ওয়ার্ডেন জেলের ভিতরে এসে হঠাৎ ছেলেটাকে মারতে শুরু করে। ম্যানুয়ালের বিষয়টি খারাপ লাগে। সে ওয়ার্ডেনকে কিছু বলতে গেলে ওয়ার্ডেন তাকে একটি থাপ্পড় মেরে ছেলেটাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেখা যায় ম্যানুয়াল সহ সকল কয়েদিকে চেকিংয়ের জন্য নেওয়া হয়েছে। সবার গায়ের কাপড় খুলে চেক করতে শুরু করে। এই চেকিংয়ের মূল কারণ হলো কোনো কয়েদি কোনো ছোঁয়াছুঁয়ি রোগে আক্রান্ত কিনা সেটা দেখার জন্য। এছাড়াও স্পেনের জেলগুলোতে নতুন কোনো কয়েদি আসলে তাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়, এটা জানার জন্য যে কয়েদি অন্য কোনো রোগে আক্রান্ত আছে কিনা। চেকিংয়ের সময় জেলের সিনিয়র অফিসার ডোমিঙ্গোর ম্যানুয়ালের পোশাকটা খুব পছন্দ হয়ে যায়। অফিসার 250 ইউরো এর বদলে পোশাকটি কিনতে চাইলে ম্যানুয়াল জানায় সে তার পোশাকটি বিক্রি করবে না। ম্যানুয়ালের এমন প্রত্যাখ্যান ডোমিঙ্গোর সহ্য হয় না। সে রেগে গেলেও সেখান থেকে চুপচাপ চলে যায়। জেলের একজন গার্ড ম্যানুয়ালের কাছে এসে বলে সে কাজটি মোটেও ভালো করেনি। সে বলে ডোমিঙ্গো জোর করে তার থেকে এই পোশাকটি কেড়ে নেবে। তখন যদি সে পোশাকটি বিক্রি করে দিত তাহলে সেই টাকা দিয়ে সে জেলের ভিতরে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারত। চেকিং শেষে খুবই জঘন্য একটি রুম ম্যানুয়ালকে থাকার জন্য দেয়া হয়, সাথে একটি ময়লা কম্বল দেয়া হয় আর আধা বালতি ময়লা পানি। এই পানি তাকে 14 দিন খাওয়া এবং গোসল করার জন্য ব্যবহার করতে হবে। ম্যানুয়াল পানির পরিমাণ দেখে বুঝে উঠতে পারছে না সেই পানি সে খাবে নাকি গোসল করবে নাকি অন্য কোনো কাজে খরচ করবে। রাতের বেলা ম্যানুয়াল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে কিছু একটার কামড় খেয়ে উঠে বসে। সে দেখে তার সারা শরীরে ছারপোকাতে কামড়াচ্ছে। পরের দিন সকালবেলা ডোমিঙ্গো আসে সকল কয়েদিদেরকে দেখার জন্য। সে ম্যানুয়ালের কাছে আসলে ম্যানুয়াল তার কাছে অসংখ্য অভিযোগ করে। ম্যানুয়াল বলে আমাকে গোসল করতে হবে, ছারপোকার কামড় এবং ময়লা কম্বল গায়ে দিয়ে আমার শরীর থেকে দুর্গন্ধ আসছে। এসব কথা শুনে ডোমিঙ্গো ম্যানুয়ালকে গালিগালাজ করতে থাকে। তখন সেখানে খাবার দিতে ব্লাকি নামের একজন লোক আসে। সে খুবই ভালো একজন মানুষ, অল্পতেই সে যে কাউকে বন্ধু বানিয়ে ফেলতে পারে। এছাড়াও সকল কয়েদিকে খাবার দেওয়া তার কাজ। সে ম্যানুয়ালকে খাবারের সাথে লুকিয়ে একটি সিগারেট দেয়। পরের দিন ম্যানুয়ালের সাথে দেখা করতে একজন সরকারি উকিল আসে। এখান থেকে আমরা জানতে পারি ম্যানুয়ালের নামে তার কোম্পানি জালিয়াতির মামলা করেছে। ম্যানুয়াল বড় একটি কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করত। সে মালিকের ছেলের বুদ্ধিতে কোম্পানি থেকে বিশাল অঙ্কের টাকা সরিয়েছে, কিন্তু তাদের চুরিটা ধরা পড়ে গেলে মালিকের ছেলে নিজেকে বাঁচিয়ে ম্যানুয়ালকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে। এই জালিয়াতির জন্য তার 8 বছরের জেল হতে পারে। উকিলের থেকে কোনো সাহায্য না পেয়ে ম্যানুয়াল আবার নিজের ছেলে ফিরে আসে। প্রচন্ড রাগে ম্যানুয়াল ময়লা পানির বালতি নিয়ে দেয়ালের উপর নিজের রাগ ঝাড়তে শুরু করে। এত আওয়াজ শুনে সেখানে গার্ড চলে আসলে ম্যানুয়াল বলে জেল কর্তৃপক্ষের কাছে সে কমপ্লেন করতে চায়। এখানে কয়েদিদের যে কষ্ট দেওয়া হয় এই বিষয়টি সে জেল কর্তৃপক্ষকে জানাতে চায়। আশ্চর্যজনকভাবে গার্ড ম্যানুয়ালের কথা মেনে নিয়ে তাকে খাতা কলম দেয়। ম্যানুয়াল তখনও জানতো না তার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে। ম্যানুয়াল খাতা কলম নিয়ে লিখতে বসলে গার্ড তাকে আচমকা মারতে শুরু করে। মার খেয়ে ম্যানুয়াল বুঝতে পারে এখানে কমপ্লেন করে কোনো লাভ হবে না। হঠাৎ ম্যানুয়াল দেখতে পায় দেয়ালের ওপার থেকে একটি সিগারেট এবং একটি চিরকুট এসেছে। সেখানে লেখা আছে, হতাশ হইও না বন্ধু, আমরা তোমার পাশে আছি। লেখাটা পরে ম্যানুয়াল নিজের মধ্যে অনেক সাহস পায়। 14 দিন শেষ হওয়ার পর ম্যানুয়ালকে কোয়ারেন্টাইন জেল থেকে বের করে অন্য সাধারণ জেলে আনা হয়। ম্যানুয়ালকে সেই জেলে থাকতে দেয়া হয়। সেখানে আগে থেকে ব্লাকি এবং পিনো নামের আরো দুজন কয়েদি থাকতো। পরের দিন সকালবেলা ম্যানুয়াল বসেছিল, তখন হঠাৎ কয়েকজন কয়েদি এসে তাকে মারধর করে এবং তার সব জামা কাপড় খুলে নিয়ে চলে যায়। কিছুটা দূরে থাকা দুজন গার্ড ঘটনাটি দেখেও তারা আটকাতে আসে না। ম্যানুয়াল বুঝতে পারছিল না তার সাথে এমন হওয়ার কারণ কি, কেন গার্ডরা কোনো কিছু বলল না। ম্যানুয়াল বিষয়টি খালি গায়ে কমপ্লেন করতে আসলে গার্ড তার থেকে $300 ঘুষ চায়।
গার্ড বলে এইটা জেলের নিয়ম, যদি কোনো কয়েদি কমপ্লেন করতে চায় তাহলে তাকে $300 পে করতে হবে। ম্যানুয়াল এখন বুঝে গেছে এই জেলে এরকম স্বৈরাচারিতা চলে। এখানে কমপ্লেন করে কখনোই কোনো লাভ হবে না, উল্টো তার টাকাগুলোই জলে যাবে। এরপর একজন কয়েদি তাকে বুঝিয়ে সুঝিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ম্যানুয়ালকে পরার জন্য জামা কাপড় দেয়া হয়। তখন সে জানতে পারে এই ব্যক্তি তাকে কোয়ারেন্টাইন জেলে সিগারেট এবং চিরকুট দিয়েছিল। এরপর আমরা বনি নামের একজন লোককে দেখতে পাই, সে এই জেলের ডাক্তার। মার খাওয়ার কারণে ম্যানুয়ালের দাঁতে অনেক ব্যথা হচ্ছিল। বনি তাকে ব্যথা কমানোর একটি ইনজেকশন দেয়। এরপর সেখানে আরো কয়েকজন কয়েদি আসে তার সাথে দেখা করার জন্য। তাদের মধ্যে একজনের নাম ছিল ওগাস্তিন। ওগাস্তিন এসেছে তাদের একটি সিক্রেট গ্রুপে ম্যানুয়ালকে জয়েন করানোর জন্য, কারণ ওগাস্তিন দেখেছে ম্যানুয়ালের অনেক সাহস রয়েছে। ওগাস্তিন বলে জেলের সাহসী কয়েদিদের নিয়ে সে একটি কমিটি গঠন করতে যাচ্ছে, যে কমিটি জেলের কয়েদিদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। ম্যানুয়াল যেহেতু প্রথমবার জেলে এসেছে তাই এই বিষয়গুলো নিয়ে তার তেমন কোনো ধারণা নেই। সে আপাতত এসবে জড়াতে চায় না। পরের দিন সকালবেলা ব্ল্যাকি ম্যানুয়ালকে নিয়ে ওয়ার্কশপে আসে, এই আশায় যেন তার একটি কাজ জুটে যায়, যাতে করে ম্যানুয়াল কিছু টাকা ইনকাম করার সুযোগ পায়। শপের দরজা খুলে ওগাস্তিন বেরিয়ে আসে। সে জানায় আপাতত কোনো কাজ খালি নেই, যদি কোনো কাজ খালি হয় তখন সে ম্যানুয়ালকে নিতে পারবে। তারা কিছুটা হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। তখন আমরা ব্ল্যাকির জেলের আসার ইতিহাস সম্পর্কে জানতে পারি। চোর ডাকাতদের জন্য তৈরি এই বিশেষ জেলে ব্ল্যাকি নিজেও চুরি করে ধরা পড়ে এসেছে। তবে চুরির পাশাপাশি সে একজন খুনের আসামিও, কারণ চুরি করে পালাতে গিয়ে ব্ল্যাকি 3টা খুন করে ফেলেছে, যাদের মধ্যে একজন পুলিশও ছিল। তবে আদালতে এখনো প্রমাণ হয়নি যে ব্ল্যাকি খুনগুলো করেছে। মামলার শুনানির শেষে যদি ব্ল্যাকি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পরের সিনে দেখা যায় লুসি নামের একটি মেয়ে ম্যানুয়ালের সাথে দেখা করতে এসেছে। লুসি হলো ম্যানুয়ালের গার্লফ্রেন্ডের ছোট বোন। এখানে আমরা জানতে পারি ম্যানুয়াল চুরির মামলায় ফেঁসে যাওয়ার পর থেকে তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছে। লুসি নিজেও ম্যানুয়ালকে পছন্দ করত, তাই পছন্দের মানুষটাকে এক নজর দেখার জন্য সে এখানে এসেছে। ম্যানুয়াল লুসিকে জেলে আসতে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। ম্যানুয়াল এখানে লুসির চোখের ভাষাটি বুঝতে পারে না। এরপর ম্যানুয়াল দেখতে পায় জেলের কয়েদিরা আন্দোলন করছে, কারণ তাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। তখন ম্যানুয়াল ডাক্তার বনিকে দেখতে পেয়ে তার কাছে ছুটে যায়। বনি পুলিশের সামনে ম্যানুয়ালের দাঁত দেখার ভান করে তার হাতে লুকিয়ে কিছু কাগজের টুকরো ধরিয়ে দেয়। এই কাগজগুলো কিসের সেটা আমরা পরে জানতে পারবো। পরের দিন সকালে দেখা যায় আগের দিনের আন্দোলনের কারণে পুলিশ কিছু কয়েদিদেরকে ছেড়ে দিয়েছে। এই কয়েদিরা সবাই রাজনীতির সাথে যুক্ত ছিল। দেখতে দেখতে ম্যানুয়ালের জেলবন্দি জীবনের 1 বছর কেটে যায়। হঠাৎ একদিন কয়েকজন গার্ড এসে ব্ল্যাকিকে উঠিয়ে নিয়ে যায়। পিনু গার্ডদের জিজ্ঞেস করলে জানা যায় ব্ল্যাকি যেহেতু জেলের সবাইকে খাবার ডেলিভারির কাজ করে, তাই সে এই সুযোগ কাজে লাগিয়ে অনেকদিন ধরে রান্নাঘরের মধ্যে একটা সুড়ঙ্গ খুঁড়ছিল। পরের দিন সকাল হতেই দেখা যায় জেলের মধ্যে ঝামেলা লেগে গিয়েছে। পিনু এবং ম্যানুয়াল জেল থেকে বের হতেই একজন সিনিয়র গার্ড এসে জানায় যে ইনভেস্টিগেশনের সময় ব্ল্যাকি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। কথাটা শুনে ম্যানুয়াল কিছুটা চমকে যায়, তার কাছে বিষয়টা খুবই খারাপ লাগে। তারা রুম থেকে বের হলে দেখতে পায় ডাক্তার বনি সহ কয়েকজন কয়েদি ব্ল্যাকির মৃত্যুর কারণ জানতে চেয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। হঠাৎ তাদের উপর কয়েকজন পুলিশ এসে লাঠিচার্জ করলে ম্যানুয়ালের মাথায় একটা বুদ্ধি আসে। সে রুমে ঢুকে সেই কাগজগুলো বের করে যেগুলো ডাক্তার বনি তাকে লুকিয়ে দিয়েছিল। কিছু কাগজ সে দোতলা থেকে নিচতলায় আন্দোলনরত কয়েদিদের দিকে ছুড়ে দেয়, আর কিছু কাগজ জেলের জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। এর ফলে শহরের বাসিন্দারা জেলের ভিতরের অবস্থা সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরে বাহির থেকে তারা কয়েদিদের সাপোর্ট করে স্লোগান দিতে শুরু করে। ম্যানুয়ালের এই কাণ্ড ওয়ার্ডেন জানতে পেরে গার্ড পাঠিয়ে ম্যানুয়ালকে তুলে নিয়ে যায়। এরপর তাকে আবারও কোয়ারেন্টাইন জেলে বন্দি করে রাখা হয়, যাতে সে আন্দোলনের জন্য কয়েদিদেরকে উস্কানি দিতে না পারে। সকালে ম্যানুয়ালের সাথে একজন প্রাইভেট উকিল দেখা করতে আসে, তার নাম অ্যারোল্ড। ম্যানুয়াল তাকে বলে যে তার কাছে কেস লড়ার মতো কোনো টাকা নেই। অ্যারোল্ড বলে সে বিনা পয়সায় কেস লড়বে। সে কয়েদিদের জন্য গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করছে। অ্যারোল্ড ম্যানুয়ালকে কোয়ারেন্টাইন জেল থেকে বের করার ব্যবস্থা করে। ম্যানুয়ালকে কিছু টাকা দিয়ে যায় যেন ম্যানুয়াল জেলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি চিঠি লিখে কর্তৃপক্ষকে জানাতে পারে। রাতের বেলা ম্যানুয়াল চিঠি লেখার সময় হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে বাহিরে বের হয়। সে দেখতে পায় গার্ডরা একজন ব্যক্তিকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ম্যানুয়াল চিৎকার করা শুরু করলে পেছন থেকে পিনোদার মুখ চেপে ধরে, বলে যে যদি গার্ডরা বুঝতে পারে ম্যানুয়াল চিৎকার করছে তাহলে তাকেও ধরে নিয়ে যাবে এবং তাকে বাঁচতে দেবে না। সকালবেলা পিনো এবং ম্যানুয়াল বাইরে হট্টগোল শুনে বেরিয়ে আসলে জানতে পারে কাল রাত থেকে ওগাস্তিন গায়েব, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জেলের কয়েদিরা জানতো তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে। মূলত ওগাস্তিন জেলের কয়েদিদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করত, যা ওয়ার্ডেনের একটুও পছন্দ ছিল না।
ওয়ার্ডেন এই জেলখানা নিজের আইনে পরিচালিত করত। তার মুখের উপর কথা বলার মতো কেউ ছিল না, কিন্তু অগাস্তিন সকলকে ওয়ার্ডেনের অত্যাচারের বিরুদ্ধে কথা বলতো। ম্যানুয়াল দেখতে পায় ডাক্তার বনি এবং অন্যান্য কয়েদিরা আন্দোলন জোরদার করার জন্য নিজেদের হাত কাটছে। ম্যানুয়াল রুম থেকে ছুরি নিয়ে এসে নিজের হাত কেটে তাদের সঙ্গ দেয়। ধীরে ধীরে আন্দোলন ব্যাপক রূপ নিতে থাকে। কয়েদিরা আত্মহত্যা করার হুমকি দিলে ওয়ার্ডেন সেখানে সেই কয়েদিদের ডিমান্ড জানতে চায়। কয়েদিদের পক্ষ থেকে ডাক্তার বনি এবং ম্যানুয়াল প্রতিনিধিত্ব করছে। তারা জেলে চিকিৎসার জন্য একজন ভালো ডাক্তার এবং পেস মিটিংয়ের ব্যবস্থা করে দিতে বলে। ওয়ার্ডেন পরিস্থিতি খারাপ দেখে তাদের ডিমান্ড মেনে নেয়। পেস মিটিংয়ে ডাক্তার বনি এবং ম্যানুয়াল তাদের সাথে হওয়া সকল অন্যায় অত্যাচার ও জুলুমের কথা বলে। রেডিওতে তাদের নিউজ প্রচার হলে কয়েদিরা ভাবে এবার হয়তো তাদের অত্যাচারের কথা পুরো দেশ জানতে পারবে। তারা কিছুটা হলেও স্বস্তির দিন ফিরে পাবে। পরের দিন সকালবেলা লুসি আবার ম্যানুয়ালের সাথে দেখা করতে আসে। সে একটি পেপার কাটিং দেখিয়ে বলে জেলের অবস্থা সম্পর্কে পুরো দেশবাসী জানতে পেরেছে। নিউজ পেপারে ম্যানুয়ালের ছবি এসেছে দেখে ম্যানুয়ালকে নিয়েও সবাই প্রশংসা করছে। এতে লুসি খুব আনন্দিত হয়। পরের সিনে দেখা যায় দেশের বিভিন্ন জায়গা থেকে জেলের সামনে কয়েদিরা এসে অবরোধ করছে। পিনো বলে যে সেও এবার কয়েদিদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য লড়াই করবে। তবে এই কাজটি পরিচালনা করার জন্য তাদের ডেঞ্জারাস কিছু লোকের দরকার। পিনো ডাক্তার বনি ও ম্যানুয়ালকে নিয়ে জেলের পিছন সাইডে চলে যায়। সেখানে ভয়ঙ্কর সব কয়েদিদেরকে রাখা হয়েছিল। এই অংশে জেলের কয়েদিরা পুরো জেলখানায় মদ সিগারেট বিক্রি করত। এই অংশে যে লিডার ছিল তার নাম মাইকেল। পিনো মাইকেলের সাথে হাত মেলাতে এসেছে যেন ওদের আন্দোলনে মাইকেলেরও সাপোর্ট পায়। পিনো ভালো করেই জানতো মাইকেল কোনো সোজা লোক নয় যে ওরা বললেই প্রস্তাবে রাজি হয়ে যাবে। এজন্য সে পকেট থেকে একটি আংটি বের করে মাইকেলকে দিয়ে বলে যে তার ছেলেকে ডোমিঙ্গো খুন করেছে। এটা বলার কারণ হলো মাইকেল অনেকদিন ধরেই তার ছেলের হত্যাকারীকে খুঁজতেছিল, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিল না। মাইকেলের ছেলের নাম হলো অগাস্তিন, আর অগাস্তিনকে যারা মেরেছিল তাদের থেকেই পিনো এই আংটিটি কিনেছিল। এত কথা বলেও মাইকেলকে রাজি করাতে না পেরে তারা সেখান থেকে চলে যায়। মাইকেল আংটিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় এটি সত্যিই তার ছেলের আংটি। এজন্য মাইকেল তার সিদ্ধান্ত বদলায়। পরের দিন সকালবেলা হঠাৎ একজন কয়েদি মৃগরোগীর মতো আচরণ করলে এক গার্ড তার সমস্যা চেক করতে আসে। তখন সে কয়েদি গার্ডের গলায় ছুরি ধরে সোজা কাউন্টারের দিকে যায়। কয়েদিদের সাথে পিনোও ছিল। তারা সবাই মিলে জেলের যত ব্যারিকেড ছিল তা খুলে দিতে বলে। গার্ড ভয় পেয়ে কন্ট্রোল রুমে ফোন করতে গেলে কয়েকজন কয়েদি মিলে কাউন্টারে আগুন ধরিয়ে দেয়। সব কয়েদিরা যার যার রুম থেকে সকল জিনিসপত্র বাহিরে ফেলতে শুরু করে, আর সব জিনিসপত্র একত্রিত করে আগুন জ্বালিয়ে দেয়। এরই মধ্যে ম্যানুয়াল কয়েকজন কয়েদিকে নিয়ে জেলখানার ছাদে উঠে আসে। জেলের পরিস্থিতি পরিবর্তন করার জন্য সকলে আন্দোলন করতে থাকে। কোনোভাবেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না। অন্যদিকে কয়েদিদের আন্দোলনকে জোরদার করার জন্য শহরের বাসিন্দারাও তাদেরকে সাপোর্ট করে স্লোগান দিতে শুরু করে। এরপর দেখা যায় ওয়ার্ডেন কয়েদিদেরকে বোঝানোর জন্য উকিল অ্যারলকে ডেকে এনেছে। অ্যারল সকলকে বোঝাতে থাকে যে তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ওয়ার্ডেন আর কখনোই তাদের উপর অত্যাচার করবে না। ওয়ার্ডেন তাদের সব শর্তে রাজি হয়েছে। তাই অ্যারল্ট বলে যে সব কয়েদিরা যেন ছাদ থেকে নিচে নেমে আসে। বনি এবং ম্যানুয়ালের কথায় সব কয়েদিরা শান্ত হতেই ওয়ার্ডেন তার আসল রূপে ফিরে আসে। সে তখনই কয়েদিদের উপর হামলা করে বসে। এরপরে ওয়ার্ডেন ম্যানুয়ালকে ডেকে নিয়ে বলে যে তাকে অন্য একটি জেলে পাঠিয়ে দেওয়া হবে। ওই জেলে সে এখান থেকে আরো ভালো পরিবেশে থাকতে পারবে। ওখানে গিয়ে তার আচার আচরণ ভালো হলে হয়তো সাজাও কিছুটা কমে যাবে। ওয়ার্ডেন তাকে একটি পেপার দেখায় যেখানে বনির সিগনেচার আছে। ওয়ার্ডেন জানায় বনি সেই জেলে যেতে রাজি হয়েছে, তাই সে সিগনেচার করেছে। আগামীকাল সকালে বনি সেই জেলে চলে যাবে। ওয়ার্ডেন ততক্ষণ পর্যন্ত ম্যানুয়ালকে ভাবার সময় দেয়, কিন্তু ম্যানুয়াল সকলকে ছেড়ে যেতে কিছুতেই রাজি হয় না। পরের দিন সকালে দেখা যায় বনি তার ব্যাগপত্র নিয়ে পুলিশের সাথে চলে যাচ্ছে। ম্যানুয়াল অন্য জেলে যেতে রাজি হয়নি। এই খবর সকল কয়েদি জানার পর তাদের কাছে থাকা সকল মূল্যবান জিনিস ম্যানুয়ালকে উপহার দিতে শুরু করে। উপহারের মধ্যে ম্যানুয়ালের থেকে কেড়ে নেওয়া সেই জামাটিও ছিল। এরপর দেখা যায় লুসি আবারও ম্যানুয়ালের সাথে দেখা করতে এসেছে। এতদিনে তারা অনেকটা ঘনিষ্ঠ হয়েছে, আর ম্যানুয়াল লুসিকে পছন্দ করতে শুরু করেছে। রাতের বেলা হঠাৎ করে কিছু গার্ড এসে ম্যানুয়াল এবং পিনোকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ওদেরকে অন্য জেলে পাঠানোর জন্য এই ব্যবস্থা করেছে, যেন ওরা আর অন্য কয়েদিদেরকে লিড দিতে না পারে। দুজনকে আলাদা জায়গায় রাখা হয়। কিছুক্ষণ পর ম্যানুয়ালের কাছে কয়েকজন গার্ড এসে তাকে বেধড়ক মারতে শুরু করে। এরপর তাকে নিয়ে যাওয়ার সময় সে পিনোকেও দেখতে পায়। তাকেও বেধড়ক মারা হয়েছে। তখন ম্যানুয়াল অদ্ভুত একটি কাণ্ড করে বসে। সে ইচ্ছে করে এক টুকরো লোহা খেয়ে ফেলে, যার কারণে তাকে অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে সে বলে যতক্ষণ না পিনোকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ততক্ষণ আমি অপারেশন করাবো না। ডাক্তার বাধ্য হয় তার কথায় রাজি হয়। পিনোকে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসলে দেখে তার শারীরিক অবস্থা খুবই মর্মান্তিক।
এরপর তাদের দুজনেরই চিকিৎসা করানো হয়। কিছুদিন পর ম্যানুয়াল এবং পিনো দুজনেই সুস্থ হয়ে ওঠে। জেলের কয়েদিদের থেকে ম্যানুয়াল জানতে পারে যে দেশের সকল জেলগুলো পর্যবেক্ষণ করার জন্য নতুন একজন ডিরেক্টরকে নিয়োগ দেওয়া হয়েছে। সকলে মিলে সিদ্ধান্ত নেয় ডিরেক্টর জেলখানা ভিজিট করতে আসলে তার সাথে কথা বলার জন্য সকল কয়েদিদের পক্ষ থেকে ম্যানুয়ালকে পাঠানো হবে। যেদিন ডিরেক্টর জেলখানা ভিজিট করতে আসে সেদিন ম্যানুয়াল ওনার সাথে আলোচনায় বসে, কয়েদিদের সাথে হওয়া সকল অন্যায় অবিচারের কথা তুলে ধরে। ডিরেক্টর তাদেরকে বলে যে পার্লামেন্টে নতুন আইন পাশ হলে সব পরিবর্তন করে ফেলবে, কয়েদিদের সাথে তখন আর আগের মতো অত্যাচার করা হবে না। তবে তিনি ম্যানুয়াল এবং পিনোকে আবারও বার্সেলোনার জেলে পাঠিয়ে দেয়। পুরনো জেলে ম্যানুয়াল এবং পিনোকে ফেরত পেয়ে সবাই অনেক খুশি হয়। এরপর সেই দিনটা চলে আসে যে দিনের অপেক্ষায় সবাই ছিল। আর সেদিন পার্লামেন্টে জেলের কয়েদিদের নতুন আইন পাশ হওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যবশত সেই আইন পার্লামেন্টে পাশ হয় না, যার ফলে সকল কয়েদিরা হতাশ হয়ে নিজেদের ভাগ্যকে মেনে নেয়। ম্যানুয়াল দাঁড়িয়েছিল, এমন সময় গার্ড এসে কয়েদিদের পক্ষ থেকে করা আপিল নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দেয়। ম্যানুয়াল প্রচণ্ড রেগে গার্ডকে মারতে শুরু করে। এই অপরাধে আবারও ম্যানুয়ালকে কোয়ারেন্টাইন জেলে বন্দি করে রাখা হয়। কিছুদিন পর পিনো গিয়ে ম্যানুয়ালকে ওখান থেকে নিয়ে আসে। পিনো ম্যানুয়ালকে বলে যে সব আশা যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই আমাদের এখন একটা শেষ চেষ্টা করে দেখা উচিত। পরের দিন পিনো ম্যানুয়ালকে নিয়ে জেলের শেষ অংশে অনেকদিন ধরে বন্ধ হয়ে থাকা একটা দরজার সামনে নিয়ে আসে। সেখানে একটি অকেজো লিফটও ছিল। সময় চলে যেতে যেতে এখন সালটা ছিল 1978। ম্যানুয়াল এবং পিনো মিলে জেলের সেই শেষ অংশের নিচে যে মাটি আছে সেই মাটি খোদাই করার পরিকল্পনা করে। এখান দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে পারলেই কেবল এই জেল থেকে পালিয়ে নিজের জীবন নিয়ে বেঁচে ফেরা সম্ভব। ম্যানুয়াল এবং পিনো পরিকল্পনা করতে থাকে তারা কিভাবে কাজ করবে। দুজনে মিলে বেছে বেছে জেলের মধ্যে বিশ্বস্ত কিছু লোক নিয়ে একটি টিম তৈরি করে ফেলে। সুড়ঙ্গ করার কাজ তাদের খুব দ্রুত শেষ করতে হবে, কারণ জেল কর্তৃপক্ষ এই অংশটা ভেঙে এখানে নতুন বিল্ডিং তৈরি করার পরিকল্পনা করছে। এই নতুন বিল্ডিং এর কাজ শুরু করার আগেই তাদেরকে সুড়ঙ্গ করার কাজটি শেষ করতে হবে। এরপর একদিন সেই উকিল আবার ম্যানুয়ালের সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে খুব শীঘ্রই ম্যানুয়ালের কেস আদালতে উঠবে, কিন্তু ম্যানুয়াল জানে এগুলো শুধু মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই না। এদিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ প্রায় শেষের দিকে। ম্যানুয়াল মাটির ভিতরে একটি দেয়াল খুঁজে পায়। এই দেয়ালের ওপাশে পুরো শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার ড্রেন রয়েছে। এই দেয়াল ভেঙে ড্রেনে ঢুকতে পারলে ড্রেনের রাস্তা ধরে শহরের যে কোনো ম্যানহোল থেকে ওরা বাইরে বের হয়ে যেতে পারবে। সুড়ঙ্গ করার কাজ শেষ করে সকল কয়েদিরা খুবই আনন্দিত হয়। পরের দিন সকালবেলায় ম্যানুয়াল এবং পিনো তাদের টিম মেম্বারদের সাথে নিয়ে পালানোর উদ্দেশ্যে রওনা দেয়। একসাথে এত কয়েদিদেরকে যেতে দেখে দায়িত্বে থাকা গার্ড গেট বন্ধ করে দেয়। ততক্ষণে ম্যানুয়াল এবং পিনো সহ বেশ কয়েকজন কয়েদি গেট পার করে এপাশে চলে এসেছে। তারা সুড়ঙ্গের কাছে এসে খুব দ্রুত সুড়ঙ্গের ভেতর দিয়ে পালিয়ে যেতে শুরু করে। তারা যেতে যেতে এক পর্যায়ে কোনো একটি ম্যানহোল দিয়ে রাস্তার উপরে উঠে আসে। অন্যদিকে জেলের ভিতরে অন্য কয়েদিরা পালানোর সময় গার্ড তাদেরকে ধরে ফেলে। ম্যানহোলের ভিতরে বসে তারা তাদের জামা কাপড়গুলো পরিবর্তন করে ফেলে। তারা বাস স্ট্যান্ডে এসে দ্রুত একটি বাসে উঠে পড়ে। কোনো রকম সমস্যা ছাড়াই তারা বাসের যাত্রীদের সঙ্গে মিশে গিয়েছে। এরপরে ম্যানুয়াল এবং পিনো দুজন দুজনকে বিদায় জানিয়ে দুই দিকে চলে যায়। হঠাৎ ম্যানুয়াল খেয়াল করে তার শার্টের ভাঁজে পিনো আগে থেকেই কিছু টাকা রেখে দিয়েছিল, যাতে সে এই টাকাগুলো দিয়ে শহর থেকে দূরে পালিয়ে যেতে পারে। অবশেষে তারা দুজনে এই জাহান নামক জেল থেকে পালিয়ে আসতে সফল হয়। ম্যানুয়াল সেখান থেকে সোজা চলে আসে লুসির কাছে। লুসি ম্যানুয়ালকে দেখে প্রচণ্ড খুশি হয়, আর তারা বাকিটা জীবন দুজনে একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এই চমৎকার মুভিটি এখানেই শেষ করা হয়েছে।